মোহন ছিল খুব ভালো সহজ সরল একটা গ্রামের ছেলে। খুব ছোট থেকে কষ্ট করে পড়াশুনো করত, যাতে বড় হয়ে এসে তার বাবাকে সংসার চালানোর কাজে সাহায্য করতে পারে। কারণ তারা ছিল খুব গরিব। মা ঘরের কাজ করত, বাবা অন্যের জমিতে বা অন্যের বাড়িতে কাজ করত। খুব কষ্ট করে সংসারটা এগিয়ে নিয়ে যাচ্ছিল। মোহনের ইচ্ছে ছিল বড় হয়ে ছোটখাটো কিছু কাজ করে তার বাবার পাশে দাঁড়াতে। ছোটবেলার মনের ইচ্ছেটা এখন পূরণ হয়েছে। মোহন এখন শহরের একটা কোম্পানিতে কাজ করে। মাসে সে যেটুকু বেতন পায় কিছুটা নিজের হাতে রেখে পুরোটাই মা বাবার হাতে তুলে দেয়। এতে সে অনেকটা শান্তি আর তৃপ্তি পায়। মা, তুমি বাবাকে বলবে আর অন্যের বাড়িতে কাজ করতে যেতে না। মা, এখন তো আমি চাকরি করছি, আমি পারবো তোমাদের খাওয়াতে পড়াতে দায়িত্ব নিতে। তোমাদের এখন বয়স হয়েছে, এখন তোমরা শুধু আরাম করবে। আর আমি তোমাদের জন্যই তো এত কাজ করি, এত কষ্ট করি। আমি খুব চেষ্টা করছি তোমাদের ভালো রাখা, তাহলে তোমাদের এত কষ্ট করার কি দরকার? হ্যাঁ রে বাবা, জানি তুই তো কষ্ট করছিস আমাদেরই জন্য। তোর এত কষ্ট দেখে আমরাও কি পায়ের উপর পা তুলে বসে থাকতে পারি? তাই তোর বাবা একটু আদৌ কাজ করতে চায়। ঠিক আছে বাবা, তুই যখন বলেছিস কাজকর্ম করতে না, তাহলে তোর বাবাকে বলবো এবার থেকে একটু কম কাজকর্ম করতে। বাবা, তুই সব গুছিয়ে নে, কিছুক্ষণ পরেই তোর বাসের সময় হয়ে যাবে। আমি খাবার বাড়ছি, তুই খাবি আয়। মোহন কাজ করে শহরে। প্রতিদিন যাতায়াত তার পক্ষে সম্ভব নয়, তাই মোহন কাজের জায়গায় বাড়ি ভাড়া নিয়েছি। মাসে না হোক সপ্তাহে এসে তার বাবা মার সঙ্গে দেখা করে। বাড়িতে এলেই মোহন তাদের সঙ্গে অনেক সময় কাটায়। মোহন তার বাবা মাকে খুব ভালোবাসে, আর মোহনের ছাড়া তাদেরও আর কেউ নেই, কারণ মোহন ছিল তাদের একমাত্র সন্তান। তাছাড়া মোহন কোনি বাবা মার সঙ্গে সব সময় যোগাযোগ রাখতো। এইভাবে তারা দিন কাটাচ্ছিল। তারা অবশ্য খুব খুশি ছিল। মোহন এখন প্রতিষ্ঠিত, তাই মোহনের বিয়ে থার চিন্তা আসে তার বাবা মার মাথায়। মোহন বিয়ে করবে, বউ নিয়ে এলে বউ তাদের সেবা যত্ন করবে, ভালোবাসবে, এই নিয়ে তার বাবা মার চোখে ছিল রঙিন স্বপ্ন। কয়েকদিন যেতে না যেতেই নদূর শহর থেকে বিয়ে করে বউ নিয়ে আসে। তার মা বাবা কিন্তু তার এই বিয়ে কিছুই জানাতো না। তাতে অবশ্য তাদের কোনো রাগ নেই, কোনো মন খারাপ নেই, কারণ ছেলে তার মা বাবার জন্য সবসময় ভালো কিছুই ভেবে রাখে। এই মেয়েটাও হয়তো তাদের পরিবারের জন্য ভালো, তাই তারা ছেলের পছন্দ করে বিয়ে করে এনেছি বলে মুখে হাসি নিয়ে বউ বরণ করে ঘরে তুলে। মোহনের বউ সীমা হলো খুব বড় লোকের বাড়ি, অহংকার আর জেদি মেয়ে। ছোট থেকেই মা মারা যায়, বাবা কাজের সূত্রে প্রায় বাইরে থাকতো। সীমাকে সময় দিতে পারত না, কারণ সৎ মায়ের অত্যাচার থেকে ছোট্ট সীমাকে বাঁচানোর জন্য তিনি আর বিয়ে করেননি। ছোট থেকে সীমা কাজের লোকের হাতে মানুষ। সে হিন্দু বান্ধবীদের বাবা মা তাদের সন্তানদের আদর যত্ন স্নেহ ভালোবাসা দেখে খুব হিংসে করত। তাই সে তার বাবার কাছে খুব দামি দামি জিনিস কিনে তার বন্ধু বান্ধবীদের দেখাতো সে কত বড় লোক। এর ফলে তার সেই বড়লোকিয়া সুযোগ নেওয়ার জন্য অনেকে তার সাথে বন্ধুত্ব করত এবং তাকে বিভিন্ন সময়ে কষ্ট দুর্দশা দেখিয়ে টাকা ধার নিত। সীমাও তাদের বড়লোকিয়া দেখানোর জন্য টাকা দিয়ে সাহায্য করত। বাবা মায়ের আদর শাসন ছাড়াই বড় হচ্ছিল ছোট্ট সীমা। তার বাবাও কোনোদিন টাকা পয়সার অভাব রাখেনি সীমা। পরে তার বাবা সব বুঝতে পেরে সীমাকে আটকাতে গেলে সীমা কোনো কথা শুনেনি। তারপর টাকা পয়সা বন্ধ করে দিলে সীমা খুব ঝামেলা করত। অনেক বোঝানোর চেষ্টা করত তার বাবা, কিন্তু কোনো লাভ হতো না তাতে। এই সমস্যা নিয়ে তার বাবা তার বন্ধু অসীমের কাছে যায়। অসীমের কোম্পানিতেই কাজ করত মোহন। মোহনকে দেখে সীমার বাবার খুব পছন্দ হয়ে যায়। একদিন মোহনকে ডেকে তার বাবা তার সমস্যার কথা খুলে বলে। মোহনের হাতে পায়ে ধরে তার বাবা বলে তার মেয়েকে যেন সে বিয়ে করে। এও বলে সে বিয়ের পর তার মা বাবা সংস্পর্শে থাকলে তার মেয়ে পুরোপুরি ঠিক হয়ে যাবে। মোহন খুব ভালো ছেলে, তাই সে সীমার বাবার এই অনুরোধ ফেলতে পারেনি। সীমাও প্রথমে বিয়ে হতে রাজি হচ্ছিল না, কিন্তু সীমার কোনো কিছু করার ছিল না, কারণ সীমা যদি মোহনকে না বিয়ে করত তাহলে তার বাবার কোনো সম্পত্তি পেত না। বিয়ের পর তার বাবার সমস্ত সম্পত্তি সীমা আর মোহনের নামে হয়ে যাবে। এই কারণেই বাধ্য হয়ে সীমা মোহনকে বিয়ে করে। বৌমা, তুমি একটু হাত পা ধুয়ে নাও, আমি তোমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছি। এত বড় বাড়ির মেয়ে,
আমাদের এই ছোট্ট ঘরে তুমি একটু মানিয়ে নিও। আজ থেকে এটা তোমারই বাড়ি। তুমি তোমার মনের মতো করে একটু সাজিয়ে নিও। তুমি একটু তোমার মতো করে মানিয়ে নিও। বাকি কাজের দিকটা তোমাকে দেখতে হবে না, ওসব আমি করে নেব। ঠিক আছে মা, আমি এখন একটু ফ্রেশ হব। কেন মা, সব কাজ তুমি করবে কেন? আজ থেকে এটা ওরও সংসার, ওকেও সব কিছু করতে দাও। তুমি বরং ওকে একটু দেখিয়ে দিও, আর দুজন মিলে কাজটা করে নিও। মা, তোমারও তো বয়স হয়েছে না, তোমাকেও একটু কাজটা কম করতে হবে, তাই বললাম। ঠিক আছে ঠিক আছে, পরে এসব কথা হবে। এখন বরং তোদের জন্য আমি কিছু বানিয়ে নিয়ে আসি। শাশুড়ি যখন রান্না করছিল তখন সীমা আসে সেখানে। কারণ তাকে মোহন বলেছিল যে তার বাবা মার বয়স হচ্ছে, আজ থেকে তার বাবা মায়ের সমস্ত দায়িত্ব তাকেই নিতে হবে, কারণ মোহন কাজের সূত্রে শহরে থাকবে। আর সীমা যদি তার কথার অবাধ্য হয় তাহলে মোহন তাকে বাপের বাড়িতে পৌঁছে দেবে এবং তাকে ডিভোর্স দিয়ে দেবে। আর এই কথা যদি তার বাবা জানতে পারে তাহলে তার বাবার সমস্ত সম্পত্তি সীমার হাত থেকে বেরিয়ে যাবে, আর সেটা মোহনের হয়ে যাবে, কারণ তার বাবা সমস্ত সম্পত্তি এভাবেই উইল করেছে। মা, আমায় কি করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। না না বৌমা, তোমাকে কিছুই করতে হবে না। তোমাকে এখানে কে পাঠালো বলো তো? বাবু নিশ্চয়ই। ছেলেটা কিছুই বোঝে না, সব মা অন্তপ্রাণ। না না বৌমা, তোমায় কিছু করতে হবে না। তুমি বরঞ্চ রুমে গিয়ে বসো। তুমি বরঞ্চ বাবুর সঙ্গে কিছু কথা বলো। তোমাদের তো সবে সবে বিয়ে হয়েছে, আর বাবু কয়েকদিন বাদে চলে যাবে। তুমি বরঞ্চ বাবুর সঙ্গে সময় কাটাও, আর রান্না কাজের দিকটা আমি দেখে নিচ্ছি। বৌমার এমন নম্র ব্যবহারে মোহনের মা খুবই খুশি হয়। সে নিজেকে ভাগ্যবান মনে করে। সবই বেশ ঠিকঠাক চলছিল। সীমা ও তার শ্বশুর শাশুড়িদের সঙ্গে ভদ্র নম্র ব্যবহার, সময় কাটাচ্ছিল তাদের সঙ্গে। এভাবেই হাসি ঠাট্টায় এক সপ্তাহ কেটে যায়। আজ মোহনের ফিরে যাওয়ার সময় এসেছে। সেও মনে মনে ভেবেছিল সীমা হয়তো ঠিক হয়ে গেছে, কারণ তার মধ্যে অহংকারের ছিটে ফোটাও নেই। সে মোহনের মা বাবাকে নিজের মা বাবা বলে মনে করত। মোহন একেবারে নিশ্চিন্ত হয়ে কাজের পথে পাড়ি দেয়। এদিকে মোহন পৌঁছাতে না পৌঁছাতেই সীমা তার আসল রূপে ফিরে আসে। পরের দিন সকালেই মোহনের বাবা মা বাইরে কাজ করছিল। তার কিছুটা শব্দ হচ্ছিল। হঠাৎ সেই সময় ঘর থেকে রেগে বেরিয়ে এলো তার বৌমা সীমা। কি হচ্ছে কি? এত শব্দ হচ্ছে কেন? আমি তো ঘুমোচ্ছি নাকি? এভাবে অযথা শব্দ করে আমার ঘুমটা নষ্ট করবেন না, তাহলে আপনাদের সারা দিনটাই খারাপ যাবে। বেলা 12টার আগে আমার ঘুম ভাঙে না। এই বলে সে রেগে মেগে ঘরে চলে যায় আর আবার ঘুমিয়ে পড়ে। বৌমার এমন ব্যবহারের জন্য মোহনের বাবা মা প্রস্তুত ছিল না। কিছুক্ষণ পর সীমা ঘুম থেকে উঠে পড়ে আর ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়। ঠিক সেই সময় তার শাশুড়ি মা আসে তার রুমে। কি গো বৌমা, তুমি উঠে পড়েছো? ঠিক আছে, তুমি এখন ফোন নিয়ে বসলে কেন? যাও, আজকে রান্নাটা তুমি করে নাও। আমার না একটু কাজ আছে, আমি তাই রান্নাটা করতে পারবো না। সীমা একটু অবাক হয়ে তার ফোনটা মুখের উপর থেকে সরিয়ে উঠে বসে আর বলে, তুমি ভাবলে কেমন করে আমি তোমাদের রান্না বান্না করে খাওয়াবো? তুমি জানো আমি কত বড় বাড়ির মেয়ে? আমাদের বাড়িতে 3-4 জন রান্নার লোক থাকতো, আর আমি কিনা এই ভিকিরি বাড়িতে এসে তোমাদের রান্না করে হাত মিলিয়ে খাওয়াবো? এইসব ভাবতে তোমার ভয় করলো না? যাও, আর 1 ঘন্টার মধ্যে আমার রান্না করে নিয়ে এসো। আজ আমি চিকেন খাবো, তাই চিকেনটা যেন খাওয়ার সময় পাই। কোনো কাজ হবে না, আগে আমার রান্না হবে। এই বলে সে আবার ফোন দেখতে শুরু করে। কিছুক্ষণ বাদেই তার শ্বশুরমশাই আসে তার রুমে। কিছুটা ভয়ে ভয়ে সে সীমাকে বলে, বৌমা বলছি বাবু কি টাকা পাঠিয়েছে? বলছিল আমার না খুব শরীরটা খারাপ, ডাক্তারে দেখাতে হবে, তাই যদি বাবু টাকাটা পাঠায় তাহলে দিলে খুব সুবিধে হয়। আর তুমি মাংস খাবে বললে, তাই মাংসটাও কিনতে হবে, তাই যদি টাকা দিতে তো ভালো হয়। মুখের উপর থেকে সীমা ফোনটা সরিয়ে বলে, লজ্জা করছে না? নিজে তো টাকা পয়সা উপার্জনের মুরত নেই, ছেলের টাকায় ফুটানি দেখানো? না, কোনো টাকা পাঠায়নি। আর আপনাকেও ডাক্তারের কাছে যেতে হবে না, যা হয়েছে কিছুক্ষণ পরেই সেরে যাবে। ডাক্তার দেখিয়ে আর তাকে সারাতে হবে না। লজ্জা করে না সবসময় ছেলের টাকায় ফুটানি মারতে? শরীরে কিছু হলো না হলো অমনি ডাক্তারের কাছে যেতে পারবে। টাকা কি গাছে ফলে নাকি? যা তা করে মোহনের বাবাকে অপমান করে। সন্ধেবেলায় মোহনের বাবা মা সারাদিন কাজের পরে একা একা বসে দুজন কথা বলছিল। ঠিক সেই সময় সীমা আসে। শুনুন, আজকে সকালে যে সব ঘটনা হলো, এই সব কথা যদি আপনার ছেলের কানে যায় তাহলে আপনাদের সঙ্গে খুব একটা ভালো হবে না। আমি আপনার ছেলেকে নিয়ে শহরে চলে যাব, আর কোনোদিনও ফিরবো না। তাই আপনার ছেলেকে যদি আপনাদের কাছে রাখতে চান
তাহলে চুপচাপ এই কথাগুলো নিজেদের মধ্যে রাখবেন। ভুল করেও আপনার ছেলের কানে তুলবেন না। এখানে যা কিছু হচ্ছে এখানেই হতে দিন। কি বলছো বৌমা? ও আমার একমাত্র ছেলে, ওকে ছাড়া আমরা বাঁচবো না। তুমি দয়া করে এমন কিছু করো না যাতে আমাদের থেকে আমাদের ছেলেকে দূরে থাকতে হয়। তুমি নিশ্চিন্তে থাকো, এখানের কোনো ঘটনা আমার ছেলের কানে যাবে না। এই বলে সীমা চলে যায়। কি গো, ছেলে বিয়ে করে কেমন বৌমা নিয়ে এলো? আমার তো খুব ভয় করছে। কোনোদিন দেখা যাবে এই মেয়ে আমাদেরকে মেরে চলে গেছে। যদি কোনোদিন আমার বাবুর কোনো ক্ষতি করে দেয় তাহলে কি হবে? এই সব কথা ভেবে তারা খুব ভয় পাচ্ছিল, তাই এখানকার কোনো কথা কোনোদিন তার ছেলের কানে যায়নি। মোহনের বাবা মাকে ভয় দেখিয়ে সীমা সবকিছু নিজের হাতের মুঠোয় করে নিয়েছিল। দিন দিন বৌমার অত্যাচার বাড়তে থাকলো। ধীরে ধীরে সীমা শাড়ি ছেড়ে উচ্ছৃঙ্খল জামা কাপড় পরতে শুরু করলো, প্রচন্ড ব্যবহার শুরু করলো। এই সব মুখ বুজে সহ্য করছিল তার শ্বশুর শাশুড়ি। আবার মোহন যখন ঘরে আসতো সবকিছু ঠিক হয়ে যেত। মোহন, সানডেতে তোমাকে অফিসের কাজে মুম্বাই যেতে হবে, আর আমি ভাবছি বিয়ের পর তোমার আর সীমার কোথাও তেমন যাওয়া হয়নি, তাই ভাবছি তুমি সীমাকে মুম্বাই নিয়ে যাও। এতে তোমার কাজও হবে অফিসের, আর তোমাদের ঘোরাটাও হয়ে যাবে। তাই তুমি আজ গ্রামের বাড়ি চলে যাও, ওখান থেকে প্যাকিং করে সানডেতে ওখান থেকে রওনা দিয়ে দিও। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, আমি তাহলে আজ রাতেই এখান থেকে বেরিয়ে যাব। একদিন দুপুরে মোহনের মা রান্না করছিল। রান্না ছাড়ো, আগে আমার ঘরটা পরিষ্কার করে দাও। আজ রাতে আমার বন্ধু বান্ধবরা আসবে এখানে। ঘর আর বাথরুম যেন তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। সীমার ভয়ে রান্নাবান্না ছেড়ে মোহনের মা বাবা তার রুম পরিষ্কার করতে যায়। কাজের লোকের মতো মোহনের বাবা মাকে দিয়ে সীমা ঘর গোছাতে থাকে। তারপর রাতের অন্ধকারে তাদেরকে ঘর থেকে বাইরে বের করে দেয়। ও ঘরের মধ্যে চলে বন্ধু বান্ধবকে নিয়ে পার্টি। ঘরের ভেতরে ফুল স্পিকারে গান বাজিয়ে নেশায় মগ্ন হয়ে বন্ধু বান্ধবীদের সঙ্গে নাচে ব্যস্ত ছিল বৌমা। ঘরের বাইরে বসে পার্টি শেষ হবার অপেক্ষা করছিল শ্বশুর শাশুড়ি। ঠিক সেই মতো মোহন অফিসের সমস্ত কাজ সেরে বেরোতে একটু দেরি হয়ে যায়। শহরের শেষ বাস ধরে অনেকটা রাতে মোহন গ্রামে এসে পৌঁছায়। গ্রামের চেনা রাস্তা ধরে মোহন একা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসছিল। গ্রামের রাস্তার দোকানগুলো প্রায় বন্ধ হতে চলেছে। মোহন বেশ খুশি মনে বাড়ির খুব কাছাকাছি বাড়িতে পৌঁছে দেখে তার বাবা মা এত রাতে বাইরে বসে আছে। মোহন তো অবাক, কারণ সে বাড়ি ফেরার কথা ফোনে জানায়নি। ছেলেকে দেখে তার বাবা মাও অবাক। তারপর ছেলেকে সবকিছু খুলে বলে। মোহন তাদের সমস্ত কথা শুনে খুব রেগে যায়। রেগে মেগে ঘরে ঢুকে যায়। হঠাৎ সেই সময় মোহনকে দেখে সবাই অবাক। সীমাও খুব ভয় পেয়ে যায় মোহনকে দেখে। যদি মোহন তাকে বাড়ি পৌঁছে দেয় তাহলে সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। ছি সীমা, আমি তো ভাবলাম তুমি ভালো হয়ে গিয়েছো। তোমার বাবাও বলেছিল তুমি একদিন ভালো হয়ে যাবে, তাই তোমাকে বিয়ে করেছি। এখন দেখছি না, তুমি তো ভালো হবার মেয়েই নও। তাই এখনই আমার বাড়ি ছেড়ে চলে যাও। আমিও তোমার বাবাকে সব কিছু বলে দিয়েছি। হ্যাঁ, ঠিক করেছো। তুমিও আমার বাবার সম্পত্তি পাওয়ার জন্য আমাকে বিয়ে করেছো। বুঝি না না আমিও এখানে থাকবো না, এখানে চলে যাচ্ছি। এই বলে সীমা ব্যাগ নিয়ে মোহনের বাড়ি ছেড়ে চলে যায়। মোহন খুব কষ্ট পাচ্ছিল। সে কল্পনাও করেনি তার সাথে এমন হতে চলেছে। তার কাছে ঘুরতে যাওয়ার আনন্দটা এভাবে বিষাদে পরিণত হবে। এদিকে সীমা তার বাবার বাড়িতে ফিরে আসে। তখন তার বাবা বলে, কোথায় যাচ্ছ তুমি? তুমি আমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছো, তাই তোমার এই বাড়িতে আর আমার সম্পত্তির উপর কোনো অধিকার নেই। চলে যাও আমার সামনে থেকে। কি? তুমি একটা অচেনা ছেলের জন্য নিজের মেয়েকে কিভাবে তাড়িয়ে দিচ্ছ? আমি তোমার মেয়ে, আমিও নিজের ব্যবস্থা নিজেই করতে পারবো। তারপর সীমা বাড়ি ছেড়ে চলে যায়। রাস্তায় ঘুরছিল, কারণ কোথাও যাওয়ার জায়গা ছিল না তার। হঠাৎ তার বন্ধু বান্ধবদের কথা মনে পড়ে। সে একে একে তার সমস্ত বন্ধু বান্ধবীদের বাড়িতে গেল আশ্রয় নেওয়ার জন্য। কিন্তু সব বন্ধুরা যখন শুনল সে পুরোপুরি শূন্য আর সে এখন তাদের কাছে বোঝা হয়ে থাকবে, তাই তারাও নানা রকম অজুহাত দেখিয়ে তাকে তাড়িয়ে দিল। এতক্ষণে সীমা খোলা আকাশের নিচে এসে পড়ে। তার সমস্ত অহংকার শেষ হয়ে গিয়েছিল। সে তার বাবার কথাগুলো মনে মনে ভাবতে লাগলো। তার বাবা কথাগুলো ভুল বলেনি। সে তার বাবার কাছে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু লজ্জায় সে বাড়ি ফিরতে পারেনি। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল। সবাই সীমাকে অনেক খুঁজেছে, কিন্তু পায়নি। একদিন মোহন তার কলিগের সঙ্গে একটা রেস্টুরেন্টে বসে কথা বলছিল। মোহন খুব চুপচাপ থাকতো। কথা বলতে বলতে মোহনের হাত থেকে বোতল পড়ে যায়।
ম্যানেজার সাফাইবালাকে ডাক দেয়। সাফাইবালা আর কেউ ছিল না, সে ছিল সীমা। সীমা যখন মোহনকে দেখে, মোহনও সীমাকে দেখে চিনতে পারে। সীমা লজ্জায় দৌড় দেয় ভেতরের দিক। সীমার পিছু পিছু মোহনও যায়। সীমা মোহনকে দেখে কান্নায় করতে থাকে। তুমি এখানে? সীমা মোহনের বাড়ি থেকে আসার পর যা কিছু ঘটে সমস্ত কথা মোহনকে বলে। সে তার সমস্ত ভুলের জন্য মোহনের কাছে ক্ষমা চায়। মোহন বলে, শোনো আমার কথা, আমি যদি সত্যি তোমার বাবার সম্পত্তিতে লোভ করতাম, তাহলে আমি বিয়ের পর তোমাকে নিয়ে আমার গ্রামে আসতাম না, আর আমিও কোনো ভাড়া বাড়িতে থাকতাম না। এখন চলো তুমি আমার সাথে। তোমার বাবা খুব অসুস্থ, আমাদের বাড়িতে আছেন। আমার বাবা মা তেনার খেয়াল রাখছেন। এটা শুনে সীমাও মোহনের সাথে গ্রামে আসে। বাবা, আমি সীমা, আমি এসেছি তোমার কাছে। তোমার কি হয়েছে? তুমি ওঠো। তোমার কিচ্ছু আমার খুব ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে তুমি যেভাবে চাইবে আমি ঠিক সেইভাবে চলবো। তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, তুমি ছাড়া আর আমার কেউ নেই। মা, তুই এসেছিস মা, এইবার আমি ঠিক হয়ে যাব। আমি মোহনকে তোর জন্য ভেবে ভুল করিনি, সেটা বুঝতে পারছিস নিশ্চয়ই। তাই তো তোর চলে যাওয়ার পর আমি অসুস্থ হয়ে পড়ি, আর ও আমাকে এখানে নিয়ে আসে। হ্যাঁ 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 বাবা, এখনো আমি বুঝতে পারছি তুমি আমার জন্য কোনো কিছু ভুল ভাবতেই পারো না। মা, আপনারা আমাকে ক্ষমা করে দিন। মা, আমার আপনাদের সাথে করা সব ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। নিজের মেয়ে মনে করে আমায় ক্ষমা করে দিন। জন্ম থেকে না মাকে পাইনি, বাবাও থাকতো না, তাই ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা আমার হয়নি। আজ থেকে আপনাদের দেখানো পথে আমি চলবো, যা বলবেন তাই করব। ঠিক আছে ঠিক আছে, এত সব কিছু করতে হবে না। তুমি হলে এ বাড়ির লক্ষ্মী, তাই তুমি লক্ষ্মী হয়েই থাকো, আর এভাবেই সবাইকে ভালোবাসতে থাকো।